হ্যালো বন্ধুরা, আমি মিষ্টি মনি। আমার ভয়েসে সুন্দর সুন্দর ভালোবাসার গল্প শুনতে আমাদের পড়শি ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। ইনা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কাকন সেদিকে তাকে মৃদু হেসে বিড়বিড় করে বলল, এত ভালোবাসিস আমাকে, তাহলে কেন প্রকাশ করিস না? কেন এই কঠোরতার পর্দা লাগিয়ে রেখেছিস ইনো? আমিও যে তোকে বড্ড বেশি ভালোবাসি ইনো। নিজের ঘরের দিকে যাওয়ার পথে আফিফকে দেখে ইনায়া। আফিফকে দেখে হুট করে ওই বদমাইশ লোকটার কথা খেয়ালে আসে তেজওয়ান। তেজওয়ানকে কোথাও দেখেনি ইনায়া। সেই যে ড্রেস পাল্টে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল, তারপর আর এই লোকটাকে দেখেনি। গেল কোথায় যত সব উটকো ঝামেলা। আমি কেন ভাবছি ওই বেয়াদব ছেলের কথা? না থেকে ভালোই করেছে, একটা অভদ্র ছেলে, সে নাকি আবার গোয়েন্দা অফিসার। ননসেন্স। ইনায়া সেখান থেকে ঘুরে নিজের ঘরে চলে যায়। অপরদিকে আফিফ এখনো ফোনে কথা বলছে, আর কারোর সাথে নয়, বরং তেজওয়ানের সাথে। জরুরি ফোন পাওয়ার মাত্রই তেজওয়ান অনুষ্ঠান ফেলে চলে গেছে। আজকে লিটনের স্ত্রী কেসটা তুলে নিতে এসেছে। তেজওয়ান সামনাসামনি এর কারণ জানতে জিজ্ঞেস করলো, উত্তর পায়নি সে। তেজওয়ান স্যার, আমি তাহলে আসবো? গম্ভীর কণ্ঠে বলল। দরকার নেই, বরং বাড়িতেই থাকো আর পাহারা দাও। আফিফ কিছু বুঝতে পারছে না, না পেরিয়ে বলল। মানে? তেজওয়ান ধমক দিয়ে বলল, আমার অর্কিডের আশেপাশে যেন কোনো ছেলে না আসে, আসার সাথে সাথে হাত পা ভেঙে নদীতে ফেলে দেব। আফিফ এবারও কিছু বুঝতে পারলো না। এই অর্কিডটা আবার কে? স্যার, ওর কিটটা আবার কে? স্টুপিড। ইনায় শিকদারের কথা বলছেন। স্যার, ওনার নাম আবার অর্কিড হলো কবে থেকে? কল কেটে দিল তেজওয়ান। আফিফ ফোনের দিকে তাকে ভিড়ভিড় করে বলল, স্যার, মাথা ঠিক আছে তো? ইনার কাছে ছেলে এলে তার কি আজব তো। এমন সময় টুং করে মেসেজ আসলো। আমি আসার আগ পর্যন্ত পাহারা দেবে। আমি যদি পরে জানতে পারি আমার অর্কিডের সাথে কোনো ছেলে কথা বলেছে, তবে তোমার খবর আছে। মাইন্ডেড। রাত বাড়ার সাথে সাথে শীতল বাতাসটাও বাড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘরের উত্তর পাশের দেয়ালে লাগানো বড় ঘড়িটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে কাকন। 11টা বাজতে চলো, এখনো জুবাইর আসেনি। কয়েকবার কল করেছে, তবে ফোন বন্ধ। কাকনের চিন্তা হচ্ছে প্রচুর। বিছানার এক কোণে পায়ের উপর মাথা রেখে বসে আছে সে। কখন আসবে জুবাইর? দরজা খোলার আওয়াজে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো। জুবাইর এসেছে। জুবাইরকে দেখে মাত্রই কাকন বিছানা থেকে উঠে দাঁড়ালো। জুবাইরকে কেমন বিধ্বস্ত লাগছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়েছে। পাঞ্জাবির বোতাম কয়েকটা খোলা। জুবাইর একবার কাকনের দিকে তাকালো। পকেট থেকে কিছু একটা বের করে কাকনের সামনে তুললো। কাকন কুচকে জিজ্ঞেস করলো, কি এটা? আর আপনি কোথায় ছিলেন? জুবাইর উত্তর দিল না, উল্টো ছোট্ট প্যাকেট থেকে একটা নাকের ফুল বের করলো। কাকনের চোখের দিকে তাকিয়ে বলল, আমার তো তোমাকে দামি কিছু দেওয়ার সামর্থ্য নেই, এইটুকুই থাক আজ, চলবে? কাকনের স্মিত হাসে। জুবাইরের হাত থেকে নাকের ফুলটা নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নাক আগে থেকেই খালি ছিল। জুবাইরের দেওয়া ফুলটা দ্রুত পরে আবার তার সামনে গিয়ে দাঁড়ালো। কেমন লাগছে? জুবাইর মৃদু হাসে। কাকনের দুগালে হাত রেখে নাকের ঠিক ফুল বরাবর চুমু খায়। আকস্মিক জুবাইরের এহেন কাণ্ডে কাকন চমকায়। জুবাইর ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব সাজসজ্জা পাল্টনি কেন? আপনার জন্য। জুবাইর স্মিত হেসে বলে, পাল্টে এসো, তুমি এমনিতেই পড়ে, এসব অলংকার বা সাজসজ্জায় তোমার প্রয়োজন নেই। কাকন কিছু না বলে গয়নাগুলো খুলে মুখ ধুয়ে আসলো। ততক্ষণে জুবাইরও ফ্রেশ হয়ে এসেছে। তার পরনে কালো গেঞ্জি আর ছাই রঙার ট্রাউজার। কাকন একবার উল্টো দিকে ঘুরে থাকা জুবাইরকে দেখলো, কিছু একটা করছে। কাকন বিছানায় গিয়ে বসলো। এতক্ষণ স্বাভাবিক থাকলো, এখন অস্বস্তি হচ্ছে তার। যতই হোক এখন তারা স্বামী স্ত্রী। বুক দুপুক করে কাকনের। জুবাইয়ের কাগজগুলো ব্যাগে রেখে কাকনের কাছে আসলো। কাকনের পাশে বসলো। কাকন মাথা নিচু করে বসে আছে। জুবাইর কিছু না বলে কাকনের হাতটা নিজের হাতে মুঠোয় নেয়। ভালোবাসো আমায়? সারা জীবন থাকবে তো আমার পাশে? শত দুঃখের মাঝে একটু শান্তির উৎস তুমি। কথা দাও আমার হাত কখনো ছাড়বে না। কাকন জুবাইরের মুখের
দিকে তাকালো। কি মায়াবী মুখশ্রী। কাকন জুবাইরের হাত শক্ত করে চেপে ধরে বলে, কথা দিলাম। জানো, অনেকদিন হলো শান্তিতে ঘুমাই না। তোমার কাছে আমি কিচ্ছু চাইব না, শুধু দিন শেষে ক্লান্তি নিবারণে তোমার বুকে আমার আশ্রয় চাই। মাথা রেখে ঘুমাতে চাই। তুমি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবে ভালোবাসি। আমি কি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারি? কাকন স্মিত হাসে। এই ছেলেটার প্রতি কথায় কাকন মুগ্ধ হয়। কাকন বিছানায় শুয়ে হাত বাড়ালো জুবাইরের দিকে। জুবাইর কাকনের কপালে একটি চুমু দিয়ে তার বুকে মাথা রাখলো। কাকন বিছানার কাছে থাকা বাতিটা বন্ধ করে দিল। জুবাইয়ের কথা অনুযায়ী তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু সময়ের মাঝে ক্লান্ত জুবাইর আরাম করে ঘুমের রাজ্যে চলে গেল। ঘুম নেই কাকনের। ইচ্ছে করছে সারা রাত এভাবে জুবাইরকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। বেশি কিছু তো চায়নি, এইটুকু তো করতেই পারে। কাকন সিলিং এর দিকে তাকে মুচকি হেসে বলে, ভালোবাসি জুবাইর, বড্ড ভালোবাসি আপনাকে। আমিও ভালোবাসি বউ। কাকন চমকায়। ছেলেটা না ঘুমিয়ে গিয়েছিল? কাকন জুবাইরের মুখের দিকে তাকায়। জুবাইর আগের মতোই শুয়ে থেকে ঘুম ঘুম কঞ্চে বলে, বউ আমার না খুব লজ্জা পাচ্ছে। কাকন ফিকুচকে বলে, কি? জুবাইর আগের নাই বলে, হ্যাঁ তো, এভাবে কেউ চেপে ধরে রাখে বলো তো বউ? আমার মতো ছোট্ট বাচ্চাকে এভাবে লজ্জা না দিলেও পারো। কাকনের মুখ আপনা আপনি হাওয়া হয়ে যায়। এ বলে কি এই ছেলে? আমি কোথায় আপনাকে চেপে ধরেছি? উল্টো আপনিই তো আমার। কাকনকে বলতে রাধে চুপ করে কাকনের ঠোঁটে চুমু খায় জুবাইর। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, বউ তুমি এত দুষ্ট, আমাকে এইভাবে চুমু না খেলেও পারতে। কাকন অবাক হয়ে তাকিয়ে রইল জুবাইরের দিকে। ছেলেটার মাথা ঠিক আছে তো? কিছু একটা ভেবে কাকন জুবাইরের মাথায় হাত দিল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কাকন উদ্গ্রীব হয়ে জুবাইরকে পাশে শুয়ে দিয়ে বিছানায় থেকে নেমে পড়ল। ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জুবাইরের মুখে দেয়। কিছু সময় পর বের করে দেখে 102 জ্বর। কাকন কি করবে বুঝতেই পারছে না। জুবাইর পাশ থেকে উঠতে নিলে জুবাইর বিড়বিড় করে বলে, বউ সবাই আমাকে ছেড়ে চলে যায়, কেউ আমার কথা ভাবে না। তুমিও চলে যাবে তাই না? আমি কি অনেক খারাপ? বলো না বউ। জুবাইরের মুখে বারবার বউ ডাক্তার শুনে অন্যরকম ভালো লাগা কাজ করছে কাকরে। ডাক্তার তার বুকে এসে লাগছে, শরীরে কাটা দিয়ে উঠছে। কতটা অধিকার মিশ্রিত ডাক। কাকনের চোখ পড়ে জুবাইরের ঠোঁটের নিচে থাকা তিলটার দিকে। এর আগে খেয়াল করেনি সে। খেয়াল করার কারণও ছিল না। এই তিলটার জন্য জুবাইরকে মারাত্মক লাগছে। কাকন জুবাইরের ঠোঁটের নিচে তিল বরাবর ঠোঁট ছোঁয়াল। বিড়বিড় করে বলল, আপনার বউ আপনারই থাকবে, কোথাও যাবে না। ভালোবাসি। মধ্যরাত সকলে যখন অন্ধকারে ঘুমিয়ে আছে তখন সেখানে ইনায়ার ঘরে বাতি জ্বলছে। ল্যাপটপ নিয়ে বসেছে ইনায়া। কিছু একটা করছে। বারবার বিরক্তির শব্দ বের করছে ইনায়ার মুখ দিয়ে। হয়তো কাজটা ঠিকমতো হচ্ছে না। ইনায়া ল্যাপটপটা সাইডে রেখে মোবাইলটা হাতে নিল। কাফির নাম্বার ডায়াল করলো। কাফি ফোন রিসিভ করে ঘুম ঘুম কণ্ঠস্বরে বলে উঠল, জি ম্যাম। কিছু হয়েছে? এত রাতে ফোন দিলেন যে? ইনায়া রাগী কণ্ঠে বলল, হয়নি মানে? ফ্লাইটের টিকিট কোথায়? ইমেল কোথায়? ইনায়ার রাগান্বিত কণ্ঠস্বর শুনে কাফি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মানে আসলে ম্যাম কোম্পানি থেকে ডেট চেঞ্জ করা হয়েছে। ফ্লাইটটা সামনের মাসে। ড্যামিট, আগে বলনি কেন আমাকে? ও শিট! ইনায়ার রাগের তেজটা এখন থেকেই টের পাচ্ছে কাফি। গলা শুকিয়ে আসছে তার। মিনমিনিয়ে বলল, ম্যাম আদিল স্যার এখন সিঙ্গাপুর আছেন, হুট করে জরুরি একটা কাজে উনি আসবেন সামনে। আর কিছু বলার আগে ইনা চেঁচিয়ে বলে, আদিল মাই ফুট! ওকে এক্ষুনি জানিয়ে দাও আমি ওর সাথে কোনো ডিল করব না। ম্যাম যা বললাম তাই। আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। সো এই ডিল হচ্ছে না। যাচ্ছি না আমি কোথাও। কল কেটে দিল ইনায়া। কাফি হাঁপ ছেড়ে বাঁচল। এইটুকু মেয়ের তেজের সামনে সেও শিশু। কাফি এখন ভাবছে আদিল খানকে এখন কি করে না করবে। ওই লোক তো আরেক বদমেজাজি। এত চিন্তা মাথায় নিতে পারছে না কাফি। গলাটা ভেজাতে হবে। ঘরে পানি নেই।
পাশে থাকা পলাশকেও ভালো মতো চেনে না। ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে নিজেই পানির জন্য রান্নাঘরের দিকে পা বাড়ল। বসার ঘরে আসতেই কাফি দুপা পিছিয়ে গেল। সোফার উপরে পা তুলে বসে আছে একজন। বড় বড় কোকড়ানো চুলগুলো দিয়ে মুখ ঢাকা। কাফির গলা আরো শুকিয়ে গেল। ঠিক ওই মুহূর্তেই বসে থাকা মেয়েটি তার চুলগুলো কানের পেছনে গুজে উঠে দাঁড়ালো। মৃদু সোনালি আলোতে ভালোই চিনতে পারলো মেয়েটিকে। তখন জাকির সাহেবকে জড়িয়ে ধরেছিল, মানে তার মেয়ে। কাফি বুকে 3 বার ফু দিয়ে আবার জাহিনের দিকে তাকায়। জাহিন বসে বসে চকলেট খাচ্ছে, তাও এই রাত 1টার সময়। কাফি হাসলো জাহিনের খাওয়া দেখে। হঠাৎ জাহিনেরও চোখ গেল কাফির দিকে। কাফিকে দেখে জাহিন কাঁদো কাঁদো মুখ করে চকলেট লুকিয়ে ফেললো। দ্রুত উঠে চলে গেল। কাফি শব্দ করে হাসলো। মেয়েটা ভেবেছে সে তার চকলেট খাওয়ার জন্য এখানে এসেছে। এই শ্যাম বর্ণের মেয়েটাকে দেখে কাফির মায়া হয়। জাহিনের মানসিক সমস্যা সম্পর্কে সে অবগত, তবে মেয়েটার চেহারা আলাদা একটা মায়া আছে। নিজের মাথায় নিজেই বাড়িতে কাফি কিসব ভাবছে সে। ভোরের আলো পুরোপুরি ফুটেছে কিনা সন্দেহ, তবে আজ নভেম্বরের শুরু। ভোরের দিকে মৃদু আলো ফুটেছে। সবে মাত্র বাজে কয়টা। বিছানা হাতড়ে ফোন হাতে নিল, অন করে দেখলো 6টা বাজে। মাথাটা ছিমছিম করছে ইনায়ার। ঘুম হয়নি আজ, কারণটা ভাবতে আবার মেজাজটা খারাপ হলো। এই আদিল খানের সাথে কোনো কাজই করবে না সে, কখনোই না। আর্ট এক্সিবিশনের জন্য ইনায়ের সাথে ডিল করতে চেয়েছিল বিখ্যাত আর্ট এক্সিবিশন অর্গানাইজেশন কোম্পানি AK লিমিটেড। আজ লন্ডন যাওয়ার কথা ছিল ইনায়ার। 3 মাসের জন্য কাজ করতে হবে তাকে। প্রায় 122টি আর্ট প্রদর্শন করতে হবে। সেই অনুযায়ী কলেজ এবং গানের শো থেকে ছুটি নিয়েছিল। আর এই আদিল খান বলছে সামনের মাসে। মনে মনে বিচ্ছিরি এক গালি দিল লোকটাকে। বিরক্তি নিয়ে পা বাড়লো ওয়াশরুমের দিকে। ইনায়া ওয়াশরুম থেকে বেরিয়ে নিজে গুছিয়ে রাখা সুটকেসটা খুঁজতে লাগলো। এখানে তো ছিল না, পাচ্ছে না। খাটের নিচে থেকে শুরু করে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলো সুটকেসটা, কোথাও পেল না। চিন্তায় কপালে হাত দিয়ে বসে পড়ল। সুটকেসটাতে তার পাসপোর্ট আর আজকের ফেরার টিকিট ছিল। ওফ শিট, গেল কোথায়? ইনায়া দ্রুত টেবিলের কাছে গেল। ড্রয়ারে তো কাফির টিকিটটা রাখা ছিল, স্বাভাবিকভাবে সেটাও উঠাও। ইনায়া চিন্তাও বিরক্তিতে টেবিলে জোর রাখতে পারল। উফ, কি হচ্ছে কি এইসব? এখন আমি ফিরবো কি করে? সে রাস্তাতে বন্ধ হয়ে গেছে অর্কিড। চট করে দরজার দিকে তাকা ইনায়া। তেজনকে দেখে মেজাজ আরো চটে যায়। দরজার পাশে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। ইনায়া তাতে ধর চেপে বলে, ডোন্ট কল মি অর্কিড, আই এম ইয়ানা শিকদার। তেজওয়ান গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে গভীর গলায় বলল, তোমার ড্রেসগুলো সত্যিই ভালো, তবে আমার পছন্দ না। তবে আগুন ভালোই ধরানো যায়, আমি বরং আগুন পোহাই। তেজওয়ান সেখান থেকে চলে যায়। ইনায়া বারবার তেজওয়ানের বলা কথাটা বোঝার চেষ্টা করছে। 2 মিনিট দাঁড়িয়ে ভাবলো। যখন বুঝতে পারলো তেজওয়ানের কথার মানে, মুখটা আপনা আপনি হয়ে গেল। হোয়াট দা? ইনায়া দৌড় লাগায়। আশেপাশে তাকিয়ে দেখে তেজওয়ান ছাদের দিকে যাচ্ছে। তেজওয়ানকে দেখতে পেয়ে ইনায়া দৌড়ে যায় ছাদে। তেজওয়ানকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে দ্রুত উপরে পা বাড়ায়। তেজওয়ান ধাক্কা খেয়ে রেলিং ধরে শব্দ করেই বলে, এত তাড়াহুড়ো কি আছে অর্কিড? আগুন এত তাড়াতাড়ি নিভবে না। বাঁকা হাসে তেজওয়ান। আবারও পকেটে হাত গুজে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ছাদে পা দিতেই দেখে ইনায়া থমেটে দাঁড়িয়ে আছে। তার সামনে দাও দাও করে আগুন জ্বলছে। পাশে পড়ে আছে খালি সুটকেসটা। ভেতরে যা ছিল সব ততক্ষণে অর্ধেক পুড়ে গেছে। তেজওয়ান শীষ বাজতে বাজতে ইনার পাশে এসে দাঁড়ায়। The warm heat of the fire is good for health, you know? ইনায়া অগ্নি দৃষ্টি নিয়ে মাথা ঘুরিয়ে তেজওয়ানের দিকে তাকায়। তেজওয়ানের দৃষ্টি তখনও সামনে থাকা জ্বলন্ত আগুনের দিকে। ইনায়া তেজওয়ানের সামনে দাঁড়িয়ে কলার চেপে ধরে। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। নিঃশ্বাসের সাথে ফুসফুস শব্দ হচ্ছে। ইনায়া তাতে ত্বচ চেপে আরো শক্ত করে তেজওয়ানের গেঞ্জির কলার চেপে ধরল। সামটাইমস দিস ক্যান বি হার্মফুল মিস্টার তেজওয়ান খন্দকার। ইনায়া তেজওয়ানের বুকে ধাক্কা দিয়ে নিজে দুপা পিছিয়ে যায়। তেজওয়ান ফিচল হাসছে। ইনায়ার দিকে তাকে। ইনায়ার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে রাগে। ইনায়া হাত দিয়ে নিজের নাক ঘষে তেজওয়ানের দিকে তাকে উচ্চ স্বরে বলল, আমি কি পড়বো না পড়বো
আমার বিষয়, আপনি কি আমার বিষয়ে হস্তক্ষেপ করার? বলুন। ড্রেস পরেছেন ভালো কথা, এখানে আমার গাড়ির টিকিট ছিল, আমার ফেরার টিকিট। এখন আমি ঢাকা যাব কি করে বলুন আমাকে? তেজন গম্ভীর দৃষ্টি নিয়ে আগুনের দিকে তাকিয়ে আকার হয়ে সেখানে বসল। আগুনের মধ্যে থেকে পুড়ে যাওয়া কাগজের টুকরো হাতে নিয়ে ইনার দিকে তাকালো। ফিরতে না পারে বলেই তো আয়োজন। আমার কাছ থেকে দূরে যেতে চাও কি করে বলো তো? এত সাহস কোথায় পাও? ঘাড় কিছুটা কাত করে কথাটা বলল তেজওয়ান। তেজওয়ানের কথা ইনার আগুনে ঘি ঢালার মতোই কাজ করলো। ইনার উদ্ভ্রান্তের ন্যায় চোখ বন্ধ করে নিজের মাথার চুল খামচে ধরে রাগ নিয়ন্ত্রণ করার জন্য দেয়ালে লাথি মারে। এবার গলার জোরটা আরো বেড়ে গেছে ইনায়ার। ওফ, ওয়েট, সমস্যা কি আপনার? হ্যাঁ পাগল আপনি? মাথায় সমস্যা? আমার সাথে লাগতে আসবেন না মিস্টার খন্দকার। আমি অন্য সব মেয়ের মতো ভীতু মেয়ে নই। ইটের জবাব আমি পাটকেল দিয়ে দিতে পারি। তেজওয়ানের চোয়াল শক্ত হয়, বসা থেকে উঠে দাঁড়ায়, ডান হাত নিয়ে নিজের ঘাড় চেপে ধরে, দুই দিকে মাথা নাড়ে, খপ করে ইনার হাত ধরে সামনে তার করায়। ডান হাত দিয়ে হালকা করে ইনার গাল চেপে ধরে যাতে তার অর্কিড ব্যথা না পায়। শান্ত তবে গম্ভীর গলা ইনায়াকে বলে, আমি জানি তো শোনা, তুমি অবলা অসহায় নারী নও, তবে আমার সামনে গলার নিচে অর্কিড। আমাকে রাগ দেখাতে এসো না। রাগ ব্যতীত চাইছে তাই দেখাতে পারো, আমার কোনো সমস্যা নেই। ইনা কিছুটা হরকে গেল। লোকটাকে সত্যি পাগল মনে মনে ভাবল। আমার পাগলামি তো এখনো দেখালামই না অর্কিড, সবে শুরু করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে। আমার পাগলামি তো এখনো দেখালামই না অর্কিড, সবে শুরু করে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছে। তো বেশি দিন পারবো কিনা সন্দেহ। তেজন ইনায়াকে ছেড়ে দিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। ইনায়া নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্নাই করে দেয়। এটাই তার সবচেয়ে বড় সমস্যা। কষ্ট পেয়ে সে কখনোই কাঁদেনি, তবে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে তাকে কাঁদতে হয়। সকালে আগে ঘুম ভাঙে কাকনের। জুবাইরের মাথায় জলপট্টি দিতে দিতে সেভাবে ঘুমিয়ে পড়েছিল কাকন। পুরোপুরি ঘুমটা ছুটতে উঠে দাঁড়ালো কাকন। শারীর অবস্থা নাজেহাল, এখনই ফ্রেশ হতে হবে। দুপা এগিয়ে আবারও বিছানায় কাছে আসলো। জুবাইরের মাথায় হাত ছোঁয়ালো। না, এখন আর জ্বরটা নেই। কাকন স্বস্তি নিঃশ্বাস পেলে দ্বিতীয়বারের ন্যায় তার নজর পুরো জুবাইরের ঠোঁটের নিচে তিলটার দিকে। জুবাইর এখনো ঘুমে। দুষ্টু ইচ্ছেরা মাথা ছাড়া দিয়ে উঠে কাকনের মনে। জুবাইরের পাশে বসে ঘুমন্ত জুবাইরের তিলটাতে ছোট্ট চুমু খায়, কিছু লজ্জাও পায়। দ্রুত উঠে চলে যেতে নেয়। টিলটার উপরে তো ঠোঁট ছিল, সেটা নজরে পড়েনি বউ। কাকন থেমে যায়। তার মানে জুবাইর জেগেছিল। ইস, কি ভাববে এখন তাকে? ছি, লজ্জা। কাকন আর পেছনে তাকায় না, দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। জুবাইর মুচকি হেসে সিলিং এর দিকে তাকায়। ধন্যবাদ সৃষ্টিকর্তা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাগানের এক পাশে বড় বড় মেহগনি গাছ, পাশে 4টি নারিকেল গাছ। নারিকেল গাছের নিচে বাঁশ দিয়ে মাছা পাতা। সকাল সকাল লতা আর জাহিন সেখানে এসে বসে আছে। লতা তার গ্রামের সম্পর্কে সবকিছু বলছে জাহিনকে। জাহিন মনোযোগ দিয়ে শুনছে। অপর দিকে পলাশের জোরাজুরিতে কাফিকে বের হতে হয়েছে। ছেলেটার সাথে পারা যায় না। উপান্তর না পেয়ে পলাশের পিছু পিছু হাঁটছে। গন্তব্য পলাশের জানা। ধান ক্ষেতের পাড় ঘেঁষে হেঁটে আসছে পলাশ আর কাফি। এসবে অভ্যস্ত নয় সে। সবসময় শহরে থেকে এসেছে, সেখানে বড় হয়েছে। গ্রামের পরিবেশ ভালো লাগলেও মানিয়ে নেওয়া কষ্টকর। কাফি ছেলেটা বেশ সুদর্শন, চেহারা বিদেশি বিদেশি ভাব আছে। চুলগুলো কেমন লালচে। পলাশ কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো, ভাই কি ক্রিম মাখেন বলেন তো, আমিও মাখি। আমার এই কালো থুবড়া নিয়ে রোদে বের হলে আমার আর দেখাই যায় না। পলাশের এই সমস্ত কথায় কাফি হাসে। পলাশের কাঁধে হাত রেখে বলে, তুমিও না? আসলে আমার মা আমেরিকান আর বাবা এখানকার। আমি মায়ের রং পেয়েছি আর কি। আর ফর্সা হলেই কি সুন্দর হয়? এই যে আমাকেই দেখো, শুধু ফর্সায়, আর কোনো গুণ নেই। আর তুমি কালো না, তুমি শ্যামলা। তোমার চেহারার মাঝে একটা মায়া কাজ করে। আবার ওই যে জাহিন, ওই মেয়েটাকে দেখছো? মেয়েটার গায়ের রং চাপা হলেও দেখতে সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হাসিটা। কাফির কথা শুনে পলাশ ফিরে নাচিয়ে হাসে। কি ভাই, জাইনাপুকে ভালো লাগছে নাকি?
আরে না, কি যে বলো, আমি তো এমনি বলছিলাম। পলাশ হাসে। বুঝি বুঝি, সবই বুঝি, খাই না সুজি। কাফি আর কথা বাড়ায় না। আসলেই সে কেন জাহিনের কথা বলতে গেল? উদাহরণ দেওয়ার জন্য কি মানুষের অভাব ছিল? কথা ঘুরিয়ে কাফি জিজ্ঞেস করলো, যাচ্ছি কোথায়? বিলে মাছ ধরতে। আমি তো সাঁতার জানি না, আর মাছ ধরতেও পারি না। পলাশ হাঁটতে হাঁটতে বলল। আপনি দাঁড়ায় দাঁড়ায় দেখবেন তাই হোক। কাফি মাথা নাড়ায়। তা খারাপ হয় না? সেই যে কাকুন ঘর থেকে বের হয়েছিল আর দেখা মেলেনি তার। জুবাইর ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে, মাথাটা টনটন করছে। জ্বরটা কমলেও এখনো মাথা ব্যথাটা রয়ে গেছে। জুবাইর ভালো করে কাকুনের রুমটা পর্যবেক্ষণ করলো। সুন্দর গুছানো পরিপাটি। এই ঘরে এর আগে আসা হয়নি তার। গতকাল তাদের বিয়ে হয়ে গেছে। তারা এখন একে অপরের কথাটি মনে পড়তে মুচকি হাসে জুবাইর। জুবাইর মনে মনে কিছু একটা ভাব, চেহারায় গম্ভীরতা এসে ভর করলো। খপ করে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো। তার জন্য বরাদ্দকৃত রুম থেকে, যেখানে তাকে প্রথমে থাকতে দেওয়া হয়েছিল, সেই রুমের বাইরে দাঁড়িয়ে আছে জুবাইর। ভেতরে যাবে কি না যাবে এ নিয়ে সংকোচে আছে। মনে মনে কথা গুছিয়ে নিল। অস্বস্তি ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলো। কি ব্যাপার, ভেতরে কেউ নেই কেন? এদিক ওদিক তাকিয়ে দেখে বারান্দায় বসে আছে জাকির। জুবাইর নিঃশব্দে জাকিরের পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। আব্বু। আব্বু, এই ডাকটাতে কতটা আবেগ মিশে আছে তা কেবল বাবারাই জানে। হুট করে কারো কণ্ঠে বাবা ডাক শুনে ছট করে দাঁড়িয়েছে জাকির। পেছন ফিরে দেখে জুবাইর। জাকির অবাক হয়, সে কি সত্যি শুনল? গত 14টা বছর ধরে জুবাইর তাকে বাবা বলে না, ডাকে না। আজকে জাকিরকে অবাক করে দিয়ে জুবাইর মাথা নিচু করে বলল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও ক্ষমা করে দিও, আমি ভুল বুঝেছিলাম। জাকির আবেগে আপ্লুত হয়ে জুবাইরকে জড়িয়ে ধরে। আসলে এখানে তোর ভুল নেই সাফি, ভুল আমার ছিল। আমার আগে সবটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। জুবাইর চোখ বন্ধ করে রেখেছে। জাকির নিজেকে নিয়ন্ত্রণ করে স্মিত হাসল। এসব বাদ দাও সাফি, এখন বিয়ে করেছো, বউকে বাড়ি তুলতে হবে তো। জুবাইর উপর নিচ মাথা নাড়ল। জাকির মৃদু হাসলেন। ছোট্ট বেলাতেও সে কিছু বললে জুবাইর এভাবে মাথা নাড়াতো। জাকির জুবাইরের কাঁধে হাত রাখে। আমার একমাত্র ছেলে তুমি, এভাবে কি করে বিয়ে হবে? আমি অনুষ্ঠান করব, তালাইয়ের সাথে কথা বলবো আমি। তুমি টাকা পাবে কোথায়? জুবাইরের কথা শুনেই জাকির হেসে বলে, সশ্রম কারাদণ্ডে ছিলাম, কাজ করেছি, কম বেশি টাকা পেয়েছি, আর জেলে যাওয়ার আগে ব্যাংকে টাকা রেখেছিলাম, সেগুলোও আছে। তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি তো কথাই শুনোনি। জুবাইর কি বলবে, আর সত্যি বলতে অস্বস্তি হচ্ছে তার। এভাবে স্বাভাবিক কথোপকথন শেষ 14 বছর আগে হয়েছিল তাদের মাঝে। জুবাইর আড়ালে দীর্ঘ নিঃশ্বাস ফেলে, জাকিরের দিকে তাকিয়ে বলে, জাহিনের অপারেশন করতে হবে, থেরাপি চলছে, আমার বিয়ে নিয়ে কিছু করতে হবে না, তুমি ওর চিকিৎসার ব্যবস্থা করো। জাকির নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা চেক জুবাইরের দিকে এগিয়ে দিলেন। জুবাইর ফ্রিকুচকে হাতে নিল। 3,28,728 টাকা। জাকির দীর্ঘশ্বাস ফেলে। জাহিনের চিকিৎসার জন্য 3 লক্ষ টাকার বেশি লাগবে না। আর রইল তোমার বিয়ের কথা, আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। জুবাইর মৃদু হাসলো। চেকটা আবার জাকির হাত দিয়ে বলল, তোমার কাছেই রাখো, আর যত দ্রুত সম্ভব জমিদার দাদুর সাথে কথা বলো, আমার বউ আমি এখানে রাখবো না। জাকির হা করে জুবাইরের দিকে তাকালো। জুবাইর বিরক্তির চাহনিতে বলল, এইভাবে হা করে আসছো কেন? বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকবো নাকি? বউ নিয়ে নিজের বাড়ি উঠবো, এই সপ্তাহের মাঝে ব্যবস্থা করো। জুবাইর বেরিয়ে যায়। জাকির চোখ টিপে হাসছে ছেলের কথায়। কেমন হবে বলুন তো যদি আমি আপনার মহামূল্যবান এই গুরুত্বপূর্ণ ল্যাপটপটা ভেঙে ফেলি? তেজওয়ানের ল্যাপটপটা উল্টে পাল্টে দেখছে ইনায়া। ঠোঁটে তার বাঁকা হাসি। তেজওয়ান তো সেই কখন বেরিয়ে গেছে। আজ অবর্তমানে তার ঘরে এসব উল্টোপাল্টা করে দেখছে ইনায়া। তাই সবকিছু জ্বালিয়ে দেওয়ার প্রতিশোধ সেই নেবে, এইসব ভেবেই এখানে আসা। কাজের মতো কিছু না পেলেও এই যে ল্যাপটপটা পেয়েছে, মনে মনে একবার ভেবেছে, অবশ্য এটা তো কোনো কাজের জিনিস ঠিকই হবেই। পরক্ষণে চোখের
উল্টো বিরক্তিতে উচ্চারণ শব্দ করে বলে, তাতে আমার কি? আমার প্রয়োজনীয় জিনিস যেহেতু সে নষ্ট করতে পেরেছে, আমি কেন তারটা নিয়ে ভাববো? যেই ভাবা সেই কাজ। ল্যাপটপটা মাছ বরাবর ভেঙে ফেলল ইনায়া, স্ক্রিনটা মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তে আপেল খচিত ল্যাপটপটার চেহারা পাল্টে গেল। ইনায়া বাঁকা হাসল, পরনে তার লেডিস ব্যাগি জিন্সের পকেটে হাত ঢুকিয়ে নিল, ভেঙে যাওয়া ল্যাপটপটার দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে পিড়পিড় করলো, এটা দেখে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? সো স্যাড ম্যান, সো স্যাড। কুটিল হেসে রুম ত্যাগ করলো ইনায়া। এতক্ষণে তার অন্তরটা ঠান্ডা হয়েছে। পেছনের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো। সেখানে আগে থেকে কাকন উপস্থিত। ইনায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তুই এখানে? কাকন এক নজর পেছনে তাকে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, ইনায়া খাবার এনেছি, খেয়ে নে। কিছু বললো না। নিজের লং শার্টের হাতা ফোল্ড করতে করতে বিছানায় বসলো। কাকন টি টেবিলে খাবার সাজাচ্ছে। ইনায়া বসে বসে কাকনের কাজ দেখছে। কাকন খাবার রেখে ইনার দিকে তাকালো। খেয়ে নে। খাইয়ে দে। কাকনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। এই বুঝি বেরিয়ে আসবে ইনা তাকে খাইয়ে দিতে বলছে। এটা সম্ভব? কাকনের এমন মুখোদ্দয় দেখে ইনায়া যেন গম্ভীর গলায় বলল, কি হলো, না দিলে যা এখান থেকে। ইনায়া গম্ভীর গলায় বলে। কাকন মনে মনে খুশি হয়। শাড়ির আঁচলটা কোমরে গুজে খাবার নিয়ে ইনার পাশে বসে। রুটি আর গরুর কালা ভুনা। এক টুকরো রুটি ছিঁড়ে ইনার মুখের সামনে ধরতে ইনা মাথা পিছিয়ে নেয়, বলল, আগে তুই খা। কে জানে বৃষ্টি মিশিয়ে এনেছিস নাকি? কাকন ঠোঁট টিপে হাসে। ইনা আছে তাকে কেন আগে খেতে দিতে বলেছে সে জানে, তাই আগেই নিজের মুখ খুলে নিল। এবার বিশ্বাস হলো? ইনা ফোনের দিকে তাকে মনোযোগ রেখেই বলল, এবার পুরোটা খেয়ে বিদায় হ। কাকনকে যে গত রাত থেকে খাওয়াও না তা ইনায়া ভালো করেই জানে। সকালে কাজে চাপে খাওয়ার সময় পায়নি। সরাসরি এই মেয়েকে কখনোই খেতে বলবে না। সরাসরি এই মেয়ে কখনোই খেতে বলবে না। তাই এই কৌশল। কাকন মৃদু হাসলো, খাবার তুলে ইনায়ের মুখের সামনে থলো। ইনায়া মুখ তুলে আবার খাবারের দিকে তাকালো শিকুচকে। কাকনের দিকে তাকাতেই কাকন ইশারায় খেতে বলল। ইনায়া কিছু সময় গম্ভীর দৃষ্টিতে কাকনের দিকে তাকিয়ে রইল। ছোট্ট করে শ্বাস ফেলে খাবারটা মুখে নিল। কাকন খুশি হলো। এভাবেই নিশ্চুপ দুজনেই খাবার শেষ করলো। কাকন হাত ধুয়ে ইনায়ার দিকে পানি গ্লাস এগিয়ে দিল। ইনা ফোনের দিকে তাকিয়ে পানি হাতে নিয়ে পান করলো। ইনু? ইনা আগের ন্যায় দৃষ্টি ফোনের দিকে রেখেই বলল, হোয়াট? থেকে যা আর কয়েকদিন। ইনা কাকনের দিকে তাকালো। মনে মনে ভাবলো, সেই ব্যবস্থা তো ওই অসভ্য লোকটাই করে দিয়েছে। এখন ইচ্ছে না থাকলেও এখানে থাকতে হবে। 3 দিনের জন্য গাড়ি বন্ধ। ইনু? ইনা ভাবনা থেকে বের হয়ে কাকনের দিকে পুনরায় তাকালো। দেখা যাবে, এখন যা। দেখা যাবে তার মানে ইনা থাকবে। হয়তো কাকন দ্রুত মাথা নাড়িয়ে চলে যাবে। কাকন চলে যেতেই পেছনে শুয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না তার। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আদিল নামটা দেখতে মেজাজটা খারাপ হলো। কি সমস্যা এদের? সকাল থেকে ফোন করছে, সে কেটেই যাচ্ছে, তাও থামছে না। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করলো। হোয়াট হ্যাপেন? সেই সকাল থেকে ফোন করছি, ধরছো না কেন? প্রয়োজন মনে করছি না। এনা নির্লিপ্ত জবাবে খুশি হলো না আদিল ছেলেটা নামক, তবুও ঠান্ডা স্বরে বলো, তুমি নাকি আমার সাথে ডিল করতে চাইছো না? শুনেছেন যেহেতু, তাহলে বিরক্ত কেন করছেন? ইনার খাপছাড়া কথা বেশ মেজাজি খারাপ হচ্ছে আদিলের। একে তো এত বড় প্রজেক্ট, আর ইনায়া তার হাতিয়ার। এই মেয়ে কাজ না করলে অনেকটা লস হয়ে যাবে। দেখো ইনায়া, আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে সময়টা পেছাতে হয়েছে। তুমি ডিল না করলে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কারণটা তো বলো। ইনায়া 2 আঙ্গুল দিয়ে নিজের চোখ দুটো চেপে ধরল। কন্ট্রাক্টে সাইন করিনি আদিল খান, আমি বাধ্য নই আপনাকে উত্তর দিতে। এবার আদিল রেগে গেল। মস্করা করছো আমার সাথে? আপনার সাথে নিশ্চয়ই আমার সেই সম্পর্ক নেই যে মস্করা করব। ইনায়া, গলা নিচে আদিল খান, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী নই। আমার সাথে ডিল হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে না। আদিল উচ্চস্বরে চেঁচিয়ে বলল, এত ইগো কিসের? হ্যাঁ,
তোমার জন্য আমার 100 কোটি টাকার লস হয়ে যাবে। তোমাকে ডিলটা করতেই হবে। ইনা ফিচের হাসে চোখ বন্ধ করে রেখে বলল। যদি না করি? আদিল তাতে দাঁত চেপে বলল, আই উইল কিল ইউ। ওকে, ট্রাই ইট। ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে মারল চোখ খুলে। উচ্চ শব্দে হাসতে লাগলো। পাগলের মতো বিছানায় গড়াগড়ি করছে ইনায়া। হাসির তীব্রতা বেরিয়ে চলেছে তার। বিছানার কিনারায় মাথার ভর ছেড়ে দিয়ে তাকালো। শুনে আঁকেবুকে করতে লাগলো। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বিড়বিড় করলো, ইস, আমি তো ভয় পেয়ে গেলাম। এখন আমার কি হবে? ইনায়া আবার হাসতে লাগলো। এই হাসিটা এই মুহূর্তে ভয়ঙ্কর শোনাচ্ছে। হাসির শব্দগুলো প্রতিফলিত হয়, এই জায়গায় ফিরে আসছে বারবার।